আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি ঢাবি বায়োলজি প্রশ্ন অ্যানালাইসিস সিরিজে। সো এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ঢাবিতে বিগত বছরে প্রত্যেকটা অধ্যায় থেকে যে বায়োলজি কোশ্চেনগুলো হয়েছে সেই কোশ্চেনগুলো খুঁজে বের করি এবং সেই প্রশ্নগুলো কোন টপিক থেকে হয়েছে এবং কোন টপিকগুলো পড়লে আসলে তুমি ঢাবিতে এমসিকিউ কমন পাবা সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে সাজেশন দিই। সো আজকের এই ভিডিওতে আমি মোট ৩টা অধ্যায় নিয়ে আলোচনা করব। নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, এরপরে টিস্যু ও টিস্যুতন্ত্র আর উদ্ভিদ শারীরতত্ত্ব। তো আসো আমরা শুরু করি। তো প্রথমেই আমরা যে টপিকটা বা যে অধ্যায়টা আমরা দেখব সেটা হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, অর্থাৎ বোটানির ৭ম চ্যাপ্টার। তো এইখানে যে প্রশ্নগুলো হয়েছে দেখো, বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হয়েছে। কিসের বৈশিষ্ট্য? আসলে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে, বা ওই যে একটা ছক আছে না, নগ্নবীজি ও আবৃতবীজির মধ্যে পার্থক্য। এছাড়াও আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আহ, যেমন হচ্ছে সবচেয়ে বড় উদ্ভিদ কোনটা, সবচেয়ে ছোট উদ্ভিদ কোনটা, এই টাইপের যে টপিকগুলো আছে এই টপিকগুলো পড়তে হবে। কারণ এখান থেকে কিন্তু 23-24 আর 24-25 অর্থাৎ রিসেন্ট বছরে কিন্তু প্রশ্ন হয়েছে একটা, যে পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভিদ কোনটা, এই টাইপের একটা প্রশ্ন হয়েছে। তো যত বৈশিষ্ট্য আছে, অর্থাৎ বইয়ের শুরুতে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলা বা পার্থক্যগুলা এবং সবচেয়ে বড় উদ্ভিদ কোনটা, ছোট উদ্ভিদ, এই টাইপের বিষয়গুলো কিন্তু তোমার আয়ত্তে রাখতে হবে। ওকে, দেন সাইকাস থেকে অনেক বেশি প্রশ্ন হয়েছে, 13-14, 14-15, 17-18, 20-21, অনেকবার প্রশ্ন হয়েছে। তো এই টপিকগুলা, সাইকাস এই টপিকটা, এখান থেকে সবকিছু তোমার আসলে জানতে হবে, যেমন সাইকাসের শুক্রাণু, সাইকাসের মূল, সাইকাসের বৈশিষ্ট্য, যা কিছু আছে, সাইকাসের কাণ্ড, সাইকাসের পাতা, সবকিছু নিয়ে তোমার পড়তে হবে। দেন পুষ্প পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি, এই টপিকটার নাম হচ্ছে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি যে টপিকটা আছে, এখান থেকে মাত্র একবারই প্রশ্ন হয়েছে। তবে টপিকটা গুরুত্বপূর্ণ, অন্যান্য ভার্সিটিতেও কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। সো ঢাবিতে 22-23 সেশনে প্রশ্ন হয়েছে, এটা তোমার মাথায় রাখতে হবে। দেন পুষ্পপত্র বিন্যাস, এখান থেকে ঢাবিতে 18-19 সেশনে একবার প্রশ্ন হয়েছে। এই টপিকটাও গুরুত্বপূর্ণ, তবে ঢাবিতে প্রশ্নটা একবার একটু কম এসেছে। তবে এই টপিকটা তোমার ভালো মতো আয়ত্তে রাখতে হবে। দেন অমরা বিন্যাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, দেখো 13-14, 14-15, 16-17, 18-19। তো দেখো এই বছরগুলোতে কিন্তু, রিসেন্ট বছরগুলোতে না আসলেও এই 13-14 থেকে কিন্তু একদম সব বছরে এসেছে, প্রতি বছরেই কিন্তু এসেছে এই টপিক থেকে। সো অনেক বছর থেকে প্রশ্ন হয় নাই, এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো উদাহরণগুলা বিশেষ করে এখান থেকে তুমি যখন পড়বা, একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নাম, এখানে আসলে মেডিকেলের সাথে ঢাবির পার্থক্য সেটা হচ্ছে, দেখো মেডিকেলে কিন্তু বৈজ্ঞানিক নাম খুব বেশি আসে না। যেমন অমরা বিন্যাস, কোন অমরা বিন্যাস কোন উদ্ভিদে দেখা যায় সেটা কিন্তু জানলেই হয়, বাংলা নামগুলো জানলেই হয়। হ্যাঁ, যেমন কুইন কানসিয়াল কোথায় দেখা যাচ্ছে, সরি ওটা তো পুষ্পপত্র বিন্যাস গেল। হ্যাঁ, যেমন হচ্ছে বেজাল, সো এই বেসালটা কোথায় দেখা যায়? ধানে দেখা যায়, তাই কিনা? সো এখানে ধানের বৈজ্ঞানিক নামটা তোমার জানতে হবে, কারণ ঢাবিতে যখন প্রশ্ন করবে তোমার বৈজ্ঞানিক নাম দিয়ে প্রশ্ন করবে। হ্যাঁ, বা তোমার হচ্ছে মার্জিনাল অমরা বিন্যাস কোথায় দেখা যায়? মটরশুঁটি, শিমে দেখা যায়। এখন মেডিকেল বা অন্যান্য ভার্সিটিতে তোমাকে হচ্ছে মটরশুঁটি বা শিম এগুলো তোমাকে অপশানে দিবে। কিন্তু ঢাবিতে প্রশ্ন করার সময় তোমাকে কিন্তু ওই মটরশুঁটি বা শিম দিবে না, তোমাকে কিন্তু এই বৈজ্ঞানিক নাম দিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? এবং তুমি ধরাটা খাওয়া এখানেই। তোমাকে কোশ্চেন করবে সোজা, কিন্তু তুমি হচ্ছে এই যে ঢাবিতে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হয় এটা তুমি না বোঝার জন্য আসলে কিন্তু তুমি প্রশ্নটার অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে? দেন আসো আরো একটা টপিক, সেটা হচ্ছে গোত্র পরিচিতি। সো গোত্র পরিচিতি কি কি, কোন কোন বছর প্রশ্ন হয়েছে? গোত্র পরিচিতি মানে হচ্ছে যে মালভেসি গোত্র এবং পোয়েসি গোত্র, যে মালভেসি অ্যান্ড পোয়েসি। সো এখান থেকে 13-14, 17-18, 19-20, 24-25 গত বছরেই প্রশ্ন হয়েছে। তো এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে পোয়েসির যে গোত্রটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবং এইখানে কিন্তু উদাহরণ আছে। উদাহরণ থেকে যদিও প্রশ্ন হয় নাই, কিন্তু যে উদাহরণগুলো আছে সেখানে কিন্তু আবার বৈজ্ঞানিক নাম আছে। সো যত উদাহরণ আছে, বৈজ্ঞানিক নামগুলো আছে, সেগুলো কিন্তু শর্টকাট ওয়েতে মনে রাখা যায়। সো এই যে শর্টকাট ওয়েতে কিভাবে মনে রাখা যায় বৈজ্ঞানিক নামগুলো, বিশেষ করে আমি চেষ্টা করি প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম শর্টকাটে মনে রাখার। সো শর্টকাটে কিভাবে মনে রাখা যায় এই বিষয়টাই কিন্তু আলোচনা করেছি, দেখো ডিউ লাস্ট অফ বায়ো ক্র্যাশ কোর্সে। সো এটা কিন্তু ঢাকা ভার্সিটি, একদম ডেডিকেটেড ঢাকা ভার্সিটিকে কেন্দ্র করে। এখন এই কোর্সের বৈশিষ্ট্যটা কি? অনেকেই আছো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, কিন্তু বায়োলজি তাদের দুর্বল,
হ্যাঁ, বা বায়োলজি যাদের হচ্ছে ভালো প্রিপারেশন নাই, তাদের জন্য আসলে কোর্সটা। এখানে 50 পেজের একটা পিডিএফ পাবা। এটা হচ্ছে ফুল সিলেবাস। 50 পেজে ফুল সিলেবাস আছে। এখন ঢাবির জন্য তো তোমার ফুল সিলেবাস লাগবে না। তোমার তো দরকার শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাস মাত্র 35 পেজে আমি শেষ করেছি। 35 পেজে তোমার হচ্ছে ঢাকা ভার্সিটির বিগত 12 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে কোন টপিকগুলা তোমার হচ্ছে বেশি বেশি আসতেছে এবং সেই টপিক সম্পর্কে কি কি পড়তে হবে সেটা কিন্তু এই 35 পেজের মধ্যে দেখিয়েছি। এবং এই 35 পেজের মধ্যে কিন্তু ওই যে বৈজ্ঞানিক নাম নিয়ে যদি তোমার সমস্যা থাকে, সো বৈজ্ঞানিক নামগুলো হচ্ছে আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। তো কিছু শর্ট ক্লাস আছে আর কি, 6টা শর্ট ক্লাস আছে। তো এই শর্ট ক্লাসগুলো আসলে সময় ডিউরেশনটা কিন্তু 30 থেকে 45 মিনিটের মধ্যেই। হ্যাঁ, কেন এত কম সময়ের মধ্যে কিভাবে ক্লাস নিয়েছি বলো তো? কারণ আমি সবকিছু শর্টকাটে দেখিয়েছি। শর্টকাটে তোমার হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো কিভাবে মনে রাখা যায়, বৈশিষ্ট্যগুলো ছন্দ দিয়ে শিখিয়েছি। সো খুব সুন্দর ওয়েতে কোর্সটা সাজানো হয়েছে। এবং এছাড়াও তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির পরীক্ষার আগ দিয়ে কিন্তু একটা রিটেন সাজেশন দিব। সো রিটেনের এটা নিয়ে প্যারা খেও না, তুমি হচ্ছে এমসিকিউ এর দিকে বেশি মনোযোগ দাও। যাদের বায়োলজিতে সমস্যা আছে, যারা হচ্ছে চাও যে বায়োলজি একটু স্ট্রং করতে বেসিকটা, কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে সেটা তুমি জেনে কনফিডেন্স বাড়াতে চাও কনফিডেন্স, তো তারা কিন্তু এই কোর্সটা করতে পারো। এবং এটি কিন্তু তোমার আসলে শেষ সময়ের সঙ্গী হবে। এর কারণ হচ্ছে যে তুমি যখন আসলে বায়োলজি খুব বেশি পড়ার সময় পাবা না, ঢাবি পরীক্ষার ঠিক 2-1 দিন আগে, সেই সময় কিন্তু তুমি হচ্ছে খুব সহজে মাত্র 35 পেজ পড়েই একটা কনফিডেন্ট গেইন করতে পারবা এখান থেকে। ওকে, তো আসো আমরা আমাদের টপিকে ফিরে আসি। তাহলে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে আমরা জানলাম। দেন টিস্যুতন্ত্র অর্থাৎ চ্যাপ্টার 8, এইখান থেকে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে দেখো। এপিডার্মিসের উপাঙ্গ। তো এপিডার্মিসের উপাঙ্গ কি কি আছে? রোম আছে, ট্রাইক্রোম আছে, বা এই যে এই টাইপের যে বিষয়গুলা উপাঙ্গগুলা, সেখান থেকে একবার প্রশ্ন হয়েছে 20-21 সেশনে, অর্থাৎ আমাদের বছরটাতে। দেন ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার বান্ডল, এই দুটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও যদি বলো এই দুইটা টপিকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। এই একটা টপিক থেকে কিন্তু প্রত্যেকটা বছর প্রত্যেকটা ভার্সিটিতে কোশ্চিন হয়। ঠিক আছে, এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন দেখো 17-18-তে আসছে, 22-23-এ আসছে, 23-24-এ আসছে। হ্যাঁ, 24-25টা জাস্ট বাদ গেছে। তো এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেন ভাস্কুলার টিস্যু, এটা হচ্ছে 14-15-তে আসছে, 16-17-তে আসছে, 21-22-এ আসছে। সো ভাস্কুলার টিস্যু মানে কি, যে জাইলেম ফ্লোয়েম, ঠিক আছে, সো বাস্ট ফাইবার, হ্যাঁ, উড ফাইবার, এই টাইপের ওয়ার্ডগুলা কি 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 পড়তে হবে, এই টাইপের ওয়ার্ডগুলা থেকে প্রশ্ন হয়েছে। ঠিক আছে, উপাদান, ভাস্কুলার টিস্যুর যে উপাদানগুলা, জাইলেম ফ্লোয়েমের উপাদানগুলা, সেগুলো থেকে প্রশ্ন হয়েছে। তো এই বিষয়গুলো একটু ভালো মতো পড়বা। এই 3টা টপিক থেকে কিন্তু প্রশ্ন হয়েছে এবং প্রশ্ন করলে এই ভাস্কুলার টিস্যু থেকেই করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, দেন আসো পরের যে অধ্যায়টা, সেটা হচ্ছে উদ্ভিদ সারির তত্ত্ব। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা যদি আমি বলি ফার্স্টে, সেটা হচ্ছে যে শ্বসনের একটা চার্ট আছে না, শ্বসনের যে চার্ট, হ্যাঁ, যেখানে শ্বসনের যে 38টা এটিপি কিভাবে তৈরি হচ্ছে, 38টা এটিপি কিভাবে তৈরি হচ্ছে সেই হিসাবটা দেখানো আছে। তারপরে শ্বসনের যে অপর নামগুলা, হ্যাঁ, ওই যে 4টা ধাপ আছে না, 4টা ধাপের যে অপর নাম, এটা তোমার হচ্ছে মাথায় রাখতে হবে। দেন গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস থেকে যে, হ্যাঁ, এই যে গ্লাইকোলাইসিস, সো গ্লাইকোলাইসিস থেকে ইটিএস পর্যন্ত যা কিছু আছে সবকিছু তোমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। তোমার মনে হতে পারে যে ভাই এই টপিকগুলো তো আমার এত বেশি পড়া নাই। ঠিক আছে, কিন্তু এখান থেকে ভেতর থেকে প্রশ্ন হচ্ছে, বিশেষ করে এনজাইম বা ভেতরে যা যা টপিক আছে সেখান থেকে প্রশ্ন হচ্ছে। যেমন ক্রেবস চক্র থেকে কিন্তু এই যে গত বছরই মেবি প্রশ্ন হয়েছে। গত বছর কোন প্রশ্নটা হয়েছে, যে সাইটিক অ্যাসিড থেকে আইসোসাইটিক অ্যাসিডে যাওয়ার সময় কোন এনজাইমটা কাজে লাগে, অ্যান্সারটা হচ্ছে একনিটেজ। তো এই বিষয়গুলো কিন্তু খুব সহজে আমি পড়িয়েছি, খুব সহজে শর্টকাটে কিভাবে মনে রাখবা সেগুলো কিন্তু দেখিয়েছি। ওকে, যেমন ইটিএস থেকে একটা প্রশ্ন হয়েছে যে ইটিএস এ অক্সিজেনের শেষ ইলেকট্রনের শেষ গ্রহীতাকে অক্সিজেন। তো এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। তো এখান থেকে 15-16তে প্রশ্ন হয়েছে, 14-15, 22-23, 24-25 গত বছরের প্রশ্ন হয়েছে। সো এটা কিন্তু একটা হট টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। হ্যাঁ, গত বছরে যে প্রশ্নটা বললাম যে একনিটেজ, এই প্রশ্নটা হয়েছে।
এরপরে অবাধ শোষণ থেকে একবারই প্রশ্ন হয়েছে C3 এবং C4। সো এই দুটা টপিক হচ্ছে হট টপিক, এই দুটা টপিক থেকে প্রশ্ন আসবেই। C3 C4 এর মধ্যে পার্থক্য 16-17 দুইবার আসছে, 23-24 আসছে, 22-23 আসছে, 23-24 আসছে। চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরাইলেশন এখান থেকে দুইবার আসছে, 13-14, 22-23। ওকে, আর ইমবাইবিশন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এখান থেকে একবার প্রশ্ন আসছে যে বীজের অঙ্কুরোদ্গম কালে উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে, সেটা হচ্ছে ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, তো এই হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে পড়া, এই টপিকগুলা ভালো করে তুমি আয়ত্ত করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। যাদের হচ্ছে সমস্যা আছে তারা কিন্তু কোর্সটা নিতে পারো, চাইলে খুব দ্রুত নিয়ে ফেলো। এখন কিন্তু 100 টাকার একটা ছাড় চলছে, তুমি যদি লাস্ট হোপ 100 লিখো সেক্ষেত্রে কিন্তু 100 টাকার ছাড়ও পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।